স্যার কিছুই করে নাই, শেখ সে হাসিনা পাকিস্তানি স্টাইল ছিল। শেখ তারপরে হাসিনা আর শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই ২ জন ছিল ৭১ এর খাঁটি যোদ্ধা যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় উনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই ২ জন ঐদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে ২ জন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে মানে আমি নামটা আমি বলছি। উনি ২ জনের কথা বলেছে, আমি elaborately বলছি আরকি। এই ২ জন পাকিস্তানি সেনাবাহিনী এই ২ জনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। স্যার এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায়ও নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআর এর যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে.এন. দীক্ষিত। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছেন, ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ থেকে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় নাই এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংস্কৃত করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাশে দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে, কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদের রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই। আমাদের মুক্তিবাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার। বলো। মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল? আমি জীবনে 2টা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে, আমি অন্তত 2টা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যে যৎসামান্য অবদান আমি রাখতে পেরেছি, যা কিছু আমার সাধ্যে ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে, তাতে আমি সংস্কৃত হতে পেরেছি। এই জন্য আমি 2টা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগলুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বান্তকর তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানে 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুক্তভোগী ভুগেছে, সেটা থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য, এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক, সেটা
প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক দুজন হোক আমি জানি না, আমি আমার কার সাথে কারো পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে। ইতিহাস পড়ে বই পড়ে সবাই জানে এটা ঘটেছে। অল্প হোক বেশ হোক এরকম একটা মানে ঘটনা ঘটেছে। অতএব সেক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে, এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা, আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের, দেশ যে তাদের জন্য একটা মানে ইনসাল্ট, এটা আমি মনে করি যে এসব করা। হাসিনার আমলে প্রতি বছর যখন 16 ডিসেম্বর বিজয় দিবস হতো, ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বুঝায় দেওয়া হয় যে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছো, তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা। এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান, সেটা আমি মনে করি আর কি। সে পাকিস্তানি স্টাইল ছিল। শেখ তারপরে হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল ৭১-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন ওইদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আরকি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। স্যার প্লিজ এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ আচ্ছা, রেহানার ৩০ বিয়ের লাখ, ৩০ প্রস্তাব লাখ ২ লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? ৩০ লাখ এবং ২ লাখ এই ও যে এই ব্যাপারও ৩০ লাখ এবং ২ লাখের ব্যাপারে আমি দুই একটা আমি উদ্ধৃতি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে ৫০,০০০ থেকে ১ লক্ষ, সরি ৫০,০০০ থেকে মানে ১ লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে ২৫,০০০ থেকে ৫০০,০০০। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে ১৫ লাখ মারা গেছে। তারপরে হামুদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে ২৬,০০০। আর শেখ মুজিব এইটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত, পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় কিন্তু ২৫,০০০, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, ১ মিনিট, জাস্ট মোমেন্ট, আমি একটু দু একটা এস্টিমেট তখনকার দিনে। স্যার আপনারা তো মানে আর্মিতে কাজ করতেন তখন, আপনারা তো মুক্তিযোদ্ধা। আপনাদের কাছে এলাকার লোকজন কি বিচার-টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে, ধরে ধর্ষণ করছে? এরকম বিচার-টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে দুই একবার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুকে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই, যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনাকে কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে ৮ তারিখে ৮ই ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে, আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে এরকম কোনো মানে আচ্ছা, বিচার আপনি নিয়ে এটা আসে না। যেহেতু বললেনই স্যার, আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? মানে এরা নারীদেরকে ধরে, ধরে তারপরে প্রত্যেকটা পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা,
তারপরে এগুলা এগুলা আজগুবি কাহিনী, এগুলো আমার মনে হয় না। এগুলো কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কথা হইতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না, তো আমার নজরে এরকম আসে না নাই ওরা যেটা কখনো। বলে, পিস ওরা এখন পিস যেটা বলে কমিটির পিস কাজ কমিটি ছিল, মানে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পোস্ট কমিটিক্যাল। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয়নি, অত আমি জানতে পারিনি আর কি। তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই। তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকা গেল, আমি যখন এই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম, তারপরে ইভেন বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সবসময় দেশে দেশে গেলে ওনার সাথে আমার দেখা হইতো। লাস্ট ওনার সাথে আমার দেখা হয় 1980 এপ্রিলে, ওনার মৃত্যুর 1 বছর আগে। হ্যাঁ, এপ্রিলে দেখা হয়। আমি একটা একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি, তখন আমি সৌদি আরবে, সৌদি আরবের পক্ষ থেকে। যাই হোক, সে লম্বা কথা আমি এখন বলতে চাই না। তারপরে উনি আমাকে বললেন যে আমি আসবো শীঘ্রই জেদ্দাতে। তখন আমি জেদ্দাতে আসবো, তখন তোমার সাথে আবার দেখা হবে। তা আমি বললাম যে না স্যার, আমার বদলি হয়ে গেছে কেনিয়াতে, আমি চলে যাচ্ছি। কারণ তুমি কেনিয়াতে গেলেও আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। কারণ উনি ওআইসি, ইসলামিক অর্গানাইজেশনের মানে ইয়েতে করতে, ওটাতে মানে সামিটে উনি যাওয়ার জন্য যাচ্ছে। আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। যাই হোক, ওখানে পরে আর আনা হয় নাই, মানে ফরেন মিনিস্ট্রি আনে নাই আমাকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিটিং উইথ জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বই তো বেশ কিছু আছে। জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে, মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি আমি মানে আমার নিজের কথা বলছি, জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15 আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15 আগস্টের পরে জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15 আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15 আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন।